প্রথমত আমরা সেন্ট মার্টিনটা মনে হয় হারাতেই যাচ্ছি। আমাদের দুশ্চিন্তা হচ্ছে যে এইখানে বলছে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য পর্যটক যাওয়া নিষিদ্ধ। এই পুরোটা জিনিসটাকে একটা ঘোরের মধ্যে রেখে দেওয়া হয়েছে এবং দুর্ভিক্ষ কী জিনিস তা সেন্ট মার্টিনে ওখানে যারা বসবাসকারী তা টের পাচ্ছে। এখানে কুকুরের ওজন কমেছে, মানুষের ওজন কমেছে, পশু পাখির ওজন কমেছে। সেন্ট মার্টিনটা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন অঞ্চলে রূপান্তরিত হয়েছে। কেন এই ধরনের তৎপরতা? কেন আমাদের চট্টগ্রাম নিয়ে, পার্বত্য অঞ্চল নিয়ে এক্স্যাক্টলি কী পরিকল্পনা হচ্ছে আমরা কিন্তু জানি না। সংবাদ মাধ্যমে নাই, গণমাধ্যমে নাই, সব জায়গায় একটা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা। বড় বড় বিমান আসছে, আমেরিকার বিভিন্ন ধরনের তথ্যগুলো দেখছি। এই বিষয়গুলো কেন যেন একটা লুকায়ে রাখার একটা তৎপরতা। তো আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটাকে খেলনাভাবে নিয়েন না, ছোটোভাবে নিয়েন না। এই জায়গাতে খুব খেয়াল রাখতে হবে, কারণ এই সরকারের উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ অংশ বিদেশি উপদেষ্টা, যারা বাংলাদেশের অনেকে নাগরিকত্বও নাই এবং বিদেশের সাথে তাদের বিভিন্ন এনজিও ভিত্তিক ইস্টাবলিশমেন্টের কারণে তাদের অনেক ভালো যোগাযোগ রয়েছে এবং এই এনজিওগুলোকে সহজভাবে নেওয়ার সুযোগ নাই। এই এনজিওগুলো আদতে ওখানে খাবার দেয়, ওইখানে পড়ালেখা শেখায়, কিন্তু ও পড়ালেখা শেখানোর নামে ও ভিতরে ভিতরে যে কী কাজ করে আপনাদের কোনো খবর আছে? হ্যাঁ, এমনি নাম দিছে যে এনজিও, বিভিন্ন ধরনের সচেতনমূলক ক্যাম্পেইন করে, কিন্তু ভিতরে ভিতরে মানুষ শিক্ষণ বানানোর যে প্রকল্প হাতে নিয়েছে এই বিষয়গুলো আপনারা খেয়াল করেছেন? সুতরাং আমাদের পাহাড় নিয়ে, আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে, আমাদের সেন্ট মার্টিন, কক্সবাজার এগুলো নিয়ে একটা বড় আতঙ্কের জায়গা আছে। আমরা ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করতে পারি না, তাকে জিজ্ঞাসা করার একটা জায়গা নাই যে আপনি আসলে কি প্ল্যান করছেন। বা এখানে সংস্কার কমিশনে অনেক আলোচনা হয়, ডক্টর ইউনূস বিভিন্ন সময় বিপদে পড়লেই কান্নাকাটি করা শুরু করে দেয়, অভিমান করে, আমাদেরকে ডাকে, কিন্তু কখনো চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনার কোনো স্কোপ আমরা পাই না। তো এই যে এই অঞ্চলটা নিয়ে আমাদের নতুন করে ভাবনা দরকার যে এনজিওগুলোর ওখানে কাজ কি, এত এনজিও কেন? এমনি হুদাই হুদাই খ্রিস্টান মিশনারি বা বিভিন্ন ধরনের প্রকল্প আছে, ওরা এসে মুসলিম রোহিঙ্গাদেরকে কেন খাওয়াচ্ছে? ওদের স্বার্থ কি, তাই না? যে মুসলিমদেরকে বিভিন্ন জায়গায় তারা ধরনের অত্যাচার করে, সেই মুসলিমদেরকে এখানে এসে এনজিও বানিয়ে বানিয়ে রোহিঙ্গা মুসলিমদেরকে খাওয়াচ্ছে কেন? এই জায়গাটাতে আমি প্রশ্নের সুরাহা খুঁজে পাই না যে এরা কেন এখানে মুসলিমদেরকে খাওয়ায়। মুসলিম রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঢেকে ঠেলে দেওয়া হয়েছে, অদ্ভুতভাবে বাংলাদেশের পক্ষ থেকে দরজা খুলে দেওয়া হয়েছে যাতে করে ওই পুরো অঞ্চলটা মুসলিম শূন্য হয়। এই জায়গাটা তো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কেন আমরা এই দরজা খুলে রোহিঙ্গাদেরকে এখানে জায়গা দিলাম। আজকে রোহিঙ্গারা যদি সেখানে থাকতো, লড়াই সংগ্রাম যাই হোক, আমরাও সহযোগিতা করতাম, তারা তাদের ভূমিটা অন্তত হারাতে হতো না, তাদের সার্বভৌমত্ব একবার সেখান থেকে বের হয়ে আসলে ভাই ঢোকা অনেক কঠিন। তো এই জায়গা থেকে মুসলিম রোহিঙ্গাদের যে কমিউনিটি অঞ্চল, তাদের যে সার্বভৌমত্ব, এই বিষয়গুলো বাংলাদেশের মধ্যে ঢুকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে এটা ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের আরও উত্তম প্রেক্ষাপট তৈরি করছে, করিডোর দিচ্ছে, বন্ধ দিচ্ছে, বিভিন্ন কিছুভাবে দেখতে সাদা মাটা মনে হচ্ছে যে না কিছুই হয়নি, কিছু হয়নি, এত টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ভাই টেনশন তো যখন একটা আমেরিকান ইস্টাবলিশমেন্ট এখানে হইলে, একটা ভিনদেশি ইস্টাবলিশমেন্ট হইলে কোনোদিন সরানো যাবে কি? ভাই আজকে এখানে পার্বত্য অঞ্চল থেকে যদি আমরা কোনো সময় সরাতে চাই, তারা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হবে না? এই বিষয়গুলো বিবেচনা করছি। আমেরিকান সোলজার যারা আসবে, এই সোলজারগুলোকে বাংলাদেশের বিজিবি কিছু করতে পারবে? বলেন, এই সোলজারদেরকে বাংলাদেশের নেভি কিছু করতে পারবে? বাংলাদেশের আর্মি যদি দেখে এই সোলজারটা কোনো অপকর্ম করছে, বাংলাদেশ বিরোধী কার্যক্রম করছে, কোনো কথা বলতে পারবে সেখানে? এই যে আমরা যে বলি না সার্বভৌমত্ব কি জিনিস, আমরা যেন সার্বভৌমত্বের এই জায়গাটা একটু করে টের পাওয়ার চেষ্টা করি যে সার্বভৌমত্ব সংকট আসলে কি ধরনের জিনিস।